বিভিন্ন বিধানসভা কেন্দ্রের রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে সেই রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে এই বেকার ভাতার ফর্ম দেওয়া হচ্ছে এবং ফর্ম গ্রহণ করা হচ্ছে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ছবি রেখেছি আপনাদের সামনে, সেখানেও যুবসাথী ফর্মের জন্য লম্বা লাইন, আর এই লাইনে বিএ এমএ পাস থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারাও দাঁড়িয়েছেন। আপাতত যদি এপ্রিল মাস থেকে এটা স্টার্ট হয়ে যায় তো একটা সাময়িক একটা হেল্প তো হবে। আমি আপাতত কিছু করছি না, পড়াশোনা করছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এখন চেষ্টা চালাচ্ছি, টিউশন আছে, একটা ব্যাক সাপোর্ট, এইটা দিলে আরেকটা ব্যাক সাপোর্ট হয়ে যাবে। কর্মসংস্থান হোক এটাই চাইছি, কর্মসংস্থানে আরও ভ্যাকেন্সি আসুক। ভাতা দিয়ে সাময়িক চলবে, কিন্তু লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই, তো ভালো চাকরি আসুক এটাই আমি চাই। জমা দিচ্ছি, দেখা যাক এবার সরকারি প্রকল্প অনুযায়ী যেরকম প্রসেস হবে আমরা সেই অনুযায়ী বেনিফিটেড থাকবো। আমাদের এই মুহূর্তে কর্মসংস্থানের অবস্থা যা, সেক্ষেত্রে সরকারের এই প্রকল্প অনেকটাই হেল্প করবে আমাদের, এটাই আশা করছি। আমি করি বলতে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এই মুহূর্তে। লকডাউনে অনেকেরই তো চাকরি চলে গেছে এবং অর্থনৈতিক অবস্থাও অনেকটাই ডিগ্রোথ করেছে। সেই তুলনায় আমাদের এই ধরনের প্রকল্প যদি হয় তো আমরা অবশ্যই বেনিফিটেড থাকবো এটা থেকে। এটা তো একটা সাপোর্টই, মানে একটা সাপোর্ট রইল আমাদের তরফ থেকে, মানে সরকারের তরফ থেকে। তো সেক্ষেত্রে একটা কর্মসংস্থান অবশ্যই এটা বেটার করবে, কারণ এটা তো আর পুরোপুরি একটা মানুষকে হেল্প করতে পারে না। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যুবসাথীর লাইনে দাঁড়িয়েছেন অনেক পড়ুয়া, উচ্চশিক্ষিত পড়ুয়ারাও রয়েছেন। তাদের মূলত দাবি হচ্ছে যে তারা লাইনে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু চাকরিটা খুব দরকার। প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, তারা আজকে লাইনে দাঁড়িয়েছেন সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য তারা এসেছেন। কিন্তু তারা কেউ বলছেন কেউ 2007 সাল, কেউ বলছেন 2010 সাল, কেউ বলছে 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ বা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, তারাও কিন্তু আজকে লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু সেই লাইন যেটা দেখা যাচ্ছে একটা উপচে পড়া ভিড়, এবং সেখানে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা করে ক্যাম্প করা হয়েছে, এবং সেখানে শুধুমাত্র যুবসাথী নয়, সেখানে লক্ষ্মীর ভান্ডারের নতুন করে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু চলছে। এবং এখানে যে বিষয়টা তারা বলছেন সেটা হচ্ছে তারা বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলেন, যেটা হচ্ছে চাকরির জন্য, সরকারি চাকরি। তুমি আমাদের সঙ্গে থাকো। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক দরজা শোনা যাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তায়। এখন ক্রাইম রেটটা যদি আগে 100 থাকতো, তাহলে এখন ক্রাইম রেট হচ্ছে 2-3% ম্যাক্সিমাম। প্রতিদিন তৃণমূলের মদতে তাদের খুন সন্ত্রাস চলছে। কি বলছেন এখানকার মানুষজন সোচ্চারে, তারা কি বা বলছেন ফিসফিস করে, শোনার চেষ্টা করব সেই সব কিছুই, কান পাতবো ব্যারাকপুর অঞ্চলে। তাহলে চলুন ঘুরে দেখি ব্যারাকপুর। উন্নয়ন তো নেই, উন্নয়নের নামে চুরি জোচ্চুরিটা বজায় রয়েছে। যে কোনো কাজ করতে গেলে যে কোনো গুন্ডার সাহারা নিতে হবে, ব্যারাকপুর অঞ্চলে না নেতার সাহারা নিতে হবে। কিছু না করতে পারলে তাহলে পুলিশ দিয়ে আপনাকে জেল খাটতে হবে। এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো। ব্যারাকপুর অঞ্চলে তো সেরকম কিছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ আছেই। ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা, আর এই দুই পৌরসভার যত ওয়ার্ড আছে সেই সবকটিই কিন্তু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। গত বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী, পেয়েছিলেন প্রায় 69,000 ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্ল, তিনিও পেয়েছিলেন 59,000-এরও বেশি ভোট। রাজ চক্রবর্তীকে এখানে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায়, সাধারণ মানুষ নিজের দুঃখ দশার কথা বলার জন্য রাজ চক্রবর্তীকে পান না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য 365 দিন ভাবে এবং নানা রকম ভাবে মানুষের পাশে থাকে। ব্যারাকপুর অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল ডেড বডি বলা হচ্ছে, কাদের ওপর দায় চাপাবে? অবশ্যই তৃণমূল। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তাবে। সবাই মিলে এটা করেছে, শুরু করেছে সিপিএম, তারপরে বিজেপি। তৃণমূলের যিনি বিধায়ক, তার নেতৃত্বে যারা এখন কাউন্সিলর হয়েছে তার একটা বড় অংশ সমাজ বিরোধী। মানুষের হাতে কাজ নেই বলে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ক্রিমিনালাইজেশন বাড়ছে। অনেকটা কন্ট্রোল, অনেকটাই ক্রাইম রেট কমেছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজির সংগ্রামকে নিয়ে এগোচ্ছি। ব্যারাকপুর অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের প্রভাব আছে? চারিদিকে ছড়িয়ে রয়েছে তোলাবাজি আর দাদা, এখানে গুন্ডা মাফিয়া রাজ চলে। 15 বছর ধরে ব্যারাকপুরটা করাপশনে ভরে গেছে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। তৃণমূল মদত দিয়েছে। এখন অনেক বেটার, অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ। মানুষ যখন দেখে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তখন তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামাই উচিত। দাদা 10 টাকার বাদাম দেবেন তো?
এই এসআইআর কিন্তু জনসমক্ষে এসছে এবং মানুষ ভীষণভাবে হ্যারাস হচ্ছে। তা আমরাও তো বলছি মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে, অহেতুক মানুষকে হয়রানি করবে সে যেই করুন না কেন, আমরা রাজনৈতিক দল হিসেবে সেটাকে কখনো মান্যতা দিতে পারি না। সব ঢপবাজি সোশ্যাল মিডিয়ার পলিটিক্স ওরা করে, বেসিক্যালি ওদের কোনো কাজ নেই মানুষকে বিচলিত করা, মানুষকে বিব্রত করা। এটা কিন্তু একটা ব্যাড ডিমার্কেশন হবে। 2011 থেকে টিল আজকের ডেট অব্দি অন্তত বিগত 14-15 বছরে ব্যারাকপুর একটা জঞ্জালযুক্ত শহর হয়ে গেছে। এডুকেশন ফিল্ড এবং যে সমস্ত সেক্টরগুলো আছে যেখানে কিন্তু ম্যান পাওয়ারটা লাগে, সেক্ষেত্রে সেই কর্মসংস্থানগুলো তো রয়েছে। আগের বছরের ডিসেম্বর মাসে প্রায় 4খানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়ে দায় কাদের ওপর বর্তায় বলে আপনার মনে হয়? সম্পূর্ণটা এই রাজ্যের শাসক দল যারা, যেখানে কলকারখানার জমি পাচ্ছে সেখানটা রিয়েল এস্টেটের প্রজেক্ট করবে, পয়সা কড়ি কামাবে। কেন্দ্রীয় সরকারও এর জন্য দায়ী, এর জন্য আমাদের রাজ্য সরকারও দায়ী। শ্রমিকদেরকে ডিপ্রাইভ করে, মালিকদের সাথে একটা গোপন আতাত করে শাসক দলের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত। মোদি আর দিদির সেটিং সমস্তটা মালিকদের স্বার্থে। যখন নির্বাচন আসে তখন এরা বলে চটকল খুলে দেবো, আর তারপরে সব চটকলগুলো বন্ধ হয়ে যায়। সিপিএম এর সময় এদেরকে ডেট করে দেওয়া হয়, তারপরে আরো বেশি শেষ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা পাটের দাম বাড়িয়ে দিয়েছে। একটাই ইস্যু দুর্নীতি। ইন্টারনাল অনেক রকম কারণ হতে পারে, সেই কারণগুলো সব জট খুলে যাবে, আগামীতে কিন্তু সবকিছুই চালু হবে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। রাস্তা প্রচন্ড আগের থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে। আমরা সেফটি আছি। আগে যে অভাবটা ছিল সোসাইটিতে, আজকে কিন্তু সেই অভাবটা নেই। ব্যারাকপুরকে এইভাবে আর কেউ চিনতে পারে না। ব্যারাকপুরকে সবাই বললেই বলে এ তো বোমগুলির ব্যারাকপুর। এখনকার যারা পলিটিক্যাল দায়িত্বে রয়েছে তারা কেউ ওখানে ক্রাইম চায় না, তারা চায় শান্তি। আমরা আতঙ্কিত আশঙ্কিত না, আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত। কলে জল আসবে কিনা আমি জানি না, কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে এলে জিভে জল অবশ্যই আসতে বাধ্য। কারণ আমি এই মুহূর্তে আছি বিরিয়ানির রাজধানী ব্যারাকপুরে, আর আমি নিজেকে আজ প্রমিস করেছি কাজ না মিটিয়ে কিন্তু বিরিয়ানি আমি খাবো না। তাহলে চলুন, বলেছিলাম কাজের শেষে বিরিয়ানি খাবো। আমি আবার কথা রাখতে খুব ভালোবাসি, বিশেষ করে খাবার সংক্রান্ত কথা দিলে তো আমি রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার একটা বিশেষ কারণ আছে, জানেন? কারণটা হচ্ছে যেহেতু আজ আমি একজন সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় ছাড়িয়ে আজ আমি একজন সাংবাদিক, তাই আমি খবর নিতে এসেছিলাম যে বিরিয়ানি হওয়ার আগে ঘি ঢালা হয় না বিরিয়ানি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর দিয়ে হাত ঘুরিয়ে ঘি ঢালতে হয়। এই খবরটা আমি আলটিমেটলি পাইনি, কিন্তু আপনাদের আজকে আমি প্রচুর খবর দিয়েছি। আশা করি আপনারা সেই খবরগুলো শুনে একটু হলেও ইনফরমেশন পেয়েছেন। তাহলে এবার আমি চলে যাচ্ছি না, এখানে তো থাকতেই হবে, বিরিয়ানিটা নাহলে কে শেষ করবে বলুন, ওটা আমায় করতেই হবে, কিছু করার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।